রাজপথ গেলেও কালীঘাট তৃণমূলের থ্রেট কালচার কি চলছে? আলিপুর কোর্টের এজলাসে দাঁড়িয়ে বিচারককে হুমকি, অপমানের অভিযোগ। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এর মধ্যে ঋতব্রত তৃণমূল কংগ্রেস তারা একটু দেখিয়েছে যেখানে এক্সপার্টি অর্ডারে তাদেরকেই আসল তৃণমূল বলে গণ্য করে দেওয়া হয়েছে। গতকাল সেই মামলার শুনানির সময় কালীঘাট তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতৃত্ব, তার মধ্যে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন, এই মামলার শুনানি আরো এগিয়ে আনার জন্য দাবি করেন এবং এর মধ্যেই তুমুল বাদবিতণ্ডা হয়। শেষ পর্যন্ত তাদের অভিযোগ তাদের বিরুদ্ধে যে তারা বিচারককে হুমকি পর্যন্ত দিয়েছেন। এরপরই বিচারক জেলা দায়রা আদালতকে একটি চিঠি লিখেছে এবং সেখানে তিনি জানতে চেয়েছেন এই পরিস্থিতিতে কি আদৌ তিনি এই মামলার পরবর্তী শুনানিতে অংশ নেবেন। মধুকল্পিত, ধন্যবাদ তোমাকে। 21শে জুলাইয়ের আগে লোটা কম্বল নিয়ে চলে যান। দলের বিক্ষুব্ধদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই নতুন করে পথ চলার বার্তাও দিয়েছেন তিনি। তাহলে ডেডলাইন কি 21শে জুলাই? একের পর এক দলত্যাগ নিয়ে বিরোধী দলনেতার খোঁচা, দেউটি নেভারই কথা দেউটি নিপছে। মাইকেল বলে গেছেন একে একে নিবিছে দেউটি। ঋতব্রতর উদ্ধৃতিতে মাইকেলের মেঘনাদ বধ, আর পাল্টা ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ কালীঘাটের তৃণমূল নেত্রীর। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, তাদের অনুরোধ করে বলবো প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান। বৃহস্পতিবার ভিডিও বার্তায় বিক্ষুব্ধদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার দলত্যাগীদের সঙ্গে গোপনে যোগাযোগের কথাও বললেন। দল অনেকবার সিম্বল চেঞ্জ করেছে, নিশানা কিন্তু থেকে গেছে, এবং যারা আজও যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে গোপনে গোপনে যোগাযোগও রাখছে। দুটো কথা কিরকম স্ববিরোধী না, কন্ট্রাডিক্টরি না? মানে ওনার সঙ্গে যোগাযোগও রাখছেন, আবার লোটা কম্বল নিয়ে বেরোতে বলছেন, দুটো মিলছে না, একটার সঙ্গে একটার কোনো মিল নেই। তাসের ঘরের মতো ভাঙছে দল, আর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুনেছি এমনকি শহীদ পরিবারগুলোকে 21শে জুলাইয়ের যারা ছিলেন, পুলিশ থেকে ফোন করে বলা হচ্ছে এদিক নয় ওদিক যাও, মানে বিজেপির দিকে যাও, বিজেপি স্পন্সর বালিশের দিকে যাও, বালিশ পালিশ করতে যাও। তাদের আবার অনেক টাকার উপহারও দেওয়া হবে। গত যে শহীদ দিবসগুলো, এই শহীদ পরিবারদের কোথায় পাওয়া যেত? কোন রোতে তারা বসতেন? সিরিয়ালের সাইড অভিনেতা মঞ্চের ফার্স্ট রোতে বসে আছেন। শহীদ পরিবার তো অনেক পেছনে, প্রথম রোতে জায়গা নেই। একদিকে কালীঘাট পন্থীরা, অন্যদিকে ঋতব্রত শিবির আর পৃথক রাজনৈতিক মঞ্চে একদল সাংসদ। এক কথায় ভেঙে ছত্রখান তৃণমূল। এই আবহেই 21শে জুলাইয়ের শহীদ স্মরণ ঘিরে রাজনীতির তরজা আরও বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিটা কত বড় ভেবেছেন? তার পক্ষে সারা বাংলা আছে, কিন্তু তাকে ভাগ করতে গেলেও সেই শক্তিটার উল্টো দিক করতে গেলেও কতগুলো দোকান খুলতে হয়, এটা ভেবেছেন কখনো? লোকে একটা দোকান খুলতে পারে না। দলটাই নেই, ওনার পুরো দলের ওপরে পশ্চিমবঙ্গের মানুষ তালা লাগিয়ে দিয়েছে। আর যেটুকু ঘরটর এদিক ওদিকে ছিল, ওখানে ওনার সোনার টুকরো ছেলেটা গিয়ে তালা লাগিয়ে দিয়েছে। আসলে তৃণমূলের লড়াই হচ্ছে ওই 13টা অ্যাকাউন্ট আছে, কয়েক হাজার কোটি টাকা পড়ে আছে, সেই নিয়ে লড়াই। মমতার ডেডলাইন 21শে জুলাই। তার আগেই বিক্ষুব্ধদের বললেন লোটা কম্বল নিয়ে চলে যান। নতুন করে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন মমতা 21শে জুলাইকে সামনে রেখে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন তাপস চট্টোপাধ্যায়ও। ঋতব্রত তৃণমূলে যোগ দিতে চলেছেন রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক। সূত্রের খবর, আগামীকাল দুপুরে বিধানসভায় ঋতব্রত শিবিরের সঙ্গে দেখা করবেন তিনি। কালই কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেবেন তাপস চ্যাটার্জি। খবর সূত্রে, বারাসত সাংগঠনিক জেলা সভাপতির পদে ছিলেন তাপস। একসময় বিধাননগর পুর নিগমের ডেপুটি মেয়রের পদেও সামলেছেন তিনি। বিদেশে লুকানো তৃণমূলের গুপ্তধন, ঋতব্রত শিবিরের বিধায়কই চিচিং ফাঁক করলেন কালীঘাট তৃণমূলের। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের দাবি, ক্যারিবিয়ান সাগরের কেমান দ্বীপে নাকি টাকা পাচারের যোগ পাওয়া গেছে। 1.7 মিলিয়ন একটা আনসিকিউরড লোন একটা অ্যারেঞ্জ করা হয়েছিল ফ্রম এ সেল ফিনান্স কোম্পানি, যেটা কেমেন আইল্যান্ড, যেটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, সেখান থেকে এই করা হয়েছিল। কেন করা হয়েছিল? ফর পারচেজ অফ এ অগাস্টা 109 র্যান্ডম হেলিকপ্টার। এখন এখানে আরেকটা সংস্থার নাম উঠে এসছে, ক্যারভেল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। প্রশান্ত মহাসাগরের দ্বীপ ভানুয়াতুরের পর এবার ক্যারিবিয়ান দ্বীপ কেমেনের সঙ্গে নাম জড়ালো তৃণমূলের। বিস্ফোরক অভিযোগ তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কের।
কেম্যান দ্বীপের সঙ্গে এক নিঃশ্বাসে নাম নিলেন কেয়ারওয়েল এভিয়েশন সংস্থা। এই তো সেদিন এই এভিয়েশন সংস্থার অফিসেই তল্লাশি চালায় ইডি। তৃণমূলের তহবিল থেকে 2023 থেকে 2026 পর্যন্ত ওই এভিয়েশন সংস্থায় 160 কোটি টাকা প্রায় পাঠানো হয়েছিল। সেই 160 কোটি টাকায় আবার ওই সংস্থাটি একটি এয়ারক্রাফট এবং একটি চপার কিনেছে, একটা হেলিকপ্টার কিনেছে, যেটার ভাড়া আবার তৃণমূল ওই সংস্থাকেই মেটায়। অর্থাৎ কোথাও একটা মাছের তেলে মাছ ভাজার মতো বিষয় রয়েছে। কি করে জানো? আমি যেটা জানি না, আমি শুধু কাগজ পড়ে দেখে আমি কি বলবো? যেটা জানি না, যেটা আমার জুরিসডিকশন না, এখতিয়ার নেই, জানি না, সেটা কি করে মন্তব্য করব? কালীঘাট তৃণমূলের বাগ্মী মুখপাত্রের দাবি, ইডির তথ্য সত্যি হলে তদন্ত হোক। সেই দাবিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইনভেস্টিগেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত মোর ডিটেলস উইল নট কাম আউট। কিন্তু একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে পৃথিবীতে এত জায়গা থাকতে হঠাৎ করে কেম্যান আইল্যান্ডের নাম কেন উঠে আসে? তাহলে তৃণমূলের সঙ্গে কেম্যান দ্বীপের যোগ? ক্যারিবিয়ান সাগরে কেম্যান আইল্যান্ডস ব্রিটেনের ওভারসিজ টেরিটরি, জনসংখ্যা প্রায় 90,000। করফাকি স্বর্গরাজ্য বলে পরিচিত এই কেম্যান আইল্যান্ডস। এখানে কোনো ব্যক্তিগত আয়কর, কর্পোরেট কর, ক্যাপিটাল গেইনস ট্যাক্স, সম্পত্তি কর কিছুই নেই। ফলে যারা কর ফাঁকি দিতে চায় তারা এই দ্বীপে শেল কোম্পানি খুলে, আর সেই শেল কোম্পানিতে চলে কালো টাকা সাদা করার খেলা। এর আগে তো এই দ্বীপটার নাম একমাত্র ভূগোল যখন পড়তাম ছোটবেলায় তখন শুনেছিলাম, তারপরে আর শুনিনি। তৃণমূল না থাকলে কিন্তু এই দ্বীপগুলোর নামও আপনারা জানতে পারতেন না। গোয়েন্দা সূত্রে খবর, অভিষেক ঘনিষ্ঠ বিনয় মিশ্র আশ্রয় নিয়েছে ভানুয়াতুরে। গরু পাচারে অন্যতম অভিযুক্ত একদা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। কয়েক হাজার কোটি টাকা ভানুয়াতুরে পাচারের অভিযোগ বিনয়ের বিরুদ্ধে। ভারত সরকারকে দেখতে হবে, ডবল ইঞ্জিন যেহেতু সরকার, তো এক ইঞ্জিন যখন খবর পেলো আরেক ইঞ্জিনও খবর পেয়ে গেছে। তাদেরকে দেখতে হবে সেই সব দ্বীপে যারা আশ্রয় নিচ্ছে তাদেরকে নিয়ে আসা, এক্সট্রাডাইট করা। কেম্যান আইল্যান্ডসে লুকিয়ে তৃণমূলের গুপ্তধন চিচিং ফাঁক করলেন প্রসূন বাবুই। আগুন ছাড়া তো ধোঁয়া হয় না। তো এই জিনিসটার ডাইমেনশন কতটা, সেটা একটা প্রশ্নচিহ্ন সকলের মনে আছে। এই অ্যালিগেশনটা যদি আনফাউন্ডেড হয় বা বেসলেস হয়, তাহলে সেই সময় যারা পার্টির ফান্ড হ্যান্ডেল করতেন তাদের উচিত এ বিষয়ে একটা স্বচ্ছ ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে এটাকে নেগেট করা বা রিবাটাল দেওয়া। তদন্তে নেমে তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। 3টি অ্যাকাউন্টে শুধুমাত্র একটিতেই 420 কোটি টাকা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে একটি বেসরকারি ব্যাংকের ওই অ্যাকাউন্টে চেকে সাইনিং অথরিটি অভিষেক। যৌথভাবে সই করার ক্ষমতা ডেরেক ওব্রায়ানের। মধ্যে একটি অ্যাকাউন্টে কেন 420 কোটি টাকা, এত বেশি অঙ্কের টাকা একটা অ্যাকাউন্টে কেন, সেটা ভাবাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসারদের। একদা পুলিশ কর্তার নিশানায় কে, বুঝতে বাকি রইল কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিধায়কদের সই জালকাণ্ডে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন, সেই মামলায় রাজ্য সরকারকে নোটিশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী সপ্তাহে মামলার শুনানি। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচিত করে স্পিকারকে তৃণমূলের তরফে যে চিঠি দেওয়া হয় সেখানে বিধায়কদের সই জালের অভিযোগ ওঠে। চিঠিতে তৃণমূলের সাধারণ সম্পাদক হিসেবে সই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। পরে সেই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। অনুব্রতর পর পার্থ চট্টোপাধ্যায় জেল যাত্রা নিয়ে দুষলেন অভিষেক এবং আইপ্যাককে। আমার জেল যাত্রার ষড়যন্ত্র করেছিল দলেরই একাংশ এবং আইপ্যাক। বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়। সেনাপতিকে আড়াল করতে আমায় বলি দেওয়া হয়েছিল। সাংঘাতিক অপরাধ মনস্ক অভিষেক। নতুন করে শিক্ষা দুর্নীতি তদন্তের দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। নতুন করে তদন্ত হোক, সব বেরিয়ে যাবে। উদ্ধার হওয়া টাকা কার স্পষ্ট হয়ে যাবে, দাবি পার্থ চট্টোপাধ্যায়ের। আইপ্যাক এবং অভিষেক সব সরকারি ফাইল দেখত, মমতা সব জানতেন, সবকিছু হতে দিয়েছেন, দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। পার্থ চট্টোপাধ্যায়কে কেন জেলে যেতে হয়েছিল? ষড়যন্ত্র। কার ষড়যন্ত্র? দলেরই একাংশের, এবং আইপ্যাক মিলে করেছে। এটা পরিকল্পিতভাবে আমাকে জেলে পাঠানো হয়েছে, নিশ্চয়ই একটা হাত। আমি শিক্ষার সঙ্গে কোনো বেনিয়ম কোনো কিছু মন্ত্রী হিসেবে যুক্ত ছিলাম না। এসএসসি এটি স্বয়ংশাসিত সংস্থা, সেখানে মন্ত্রীর কোনো রোল নেই, অথচ মন্ত্রীকে খাড়া করলেন। মন্ত্রীকে খাড়া করে কাকে বাঁচাতে? ইয়েকে, সেনাপতিকে বাঁচাতে গিয়ে প্রায় প্রতিটি দপ্তরের ফাইল কেড়ে কেড়ে দেখত অভিষেক। আইপ্যাক। সেলিমের কি কাজ ছিল? ওয়েবেলের চাকরি তো ওয়েবেল দিত, তো সেলিমের কি কাজ ছিল?
পিবি সেলে সাংঘাতিক ক্রিমিনাল মাইন্ডেড। কে? অভিষেক। যাত্রার জন্য কি অভিষেক দায়ী? অনেকাংশে। শিক্ষা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত আমি চাই। তদন্ত তো হয়েছে, মানে কি তদন্ত হয়েছে? কি তদন্ত হয়েছে? কামাক স্ট্রিটের তদন্ত? বলি দেওয়ার চেষ্টা যদি কেউ করে তার প্রতিবাদ হবেই। তাকে দোষী সাব্যস্ত করে তুমি বাঁচবার চেষ্টা করছো। সময় আসলে বোঝা যাবে যে অর্থটা কার। কোথাও কোথাও শুনতাম যে জাতীয় কংগ্রেসে এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার কেউ কেউ হয়েছিল বলে ইন্দিরা গান্ধীর সময় খারাপ হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু সেই একই অবস্থা। আনকনস্টিটিউশনাল পাওয়ারকে এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে আর ফেরার কোনো রাস্তা নেই। লুকোচুরি শেষ, অবশেষে পুলিশের জালে গোসাবার বাদশাহ সুবিদ আলী ঢালি। ধৃত গোসাবার পাঠানখালী তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে 2021-এ ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি, হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগ। একসময় গ্রামে ছাগল মুরগি বিক্রি করতেন সুবিদ আলী। এখন সেই তৃণমূল নেতাই কোটি কোটি টাকার মালিক। 20 বিঘা জমির ওপর রয়েছে বাড়ি। একটি, দুটি নয়, 5টি বিলাসবহুল বাড়ি রয়েছে সুবিদ আলীর, দাবি স্থানীয়দের। অবশেষে পুলিশের জালে গোসাবার বাদশাহ সুবিদ আলী ঢালি। ধৃত গোসাবার পাঠানখালীর তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে 2021-এ ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি, হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে। দেবব্রত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। দেবব্রত, ধৃতের বিরুদ্ধে আর কি কি অভিযোগ রয়েছে? দেখো, এই যে সুবিদ আলী ঢালি, যিনি ঝুয়ো ঢালি নামে পরিচিত, তিনি তৃণমূলের একজন দৌর্দণ্ড প্রতাপ নেতা গোসবা ব্লকে। তার বিরুদ্ধে 2021 সালে ভোট পরবর্তী হিংসায়, মানুষকে ভয় দেখানো এবং বিজেপি কর্মীদের উপর অত্যাচার সহ এবং অন্যের জমি, আদিবাসী সম্প্রদায় মানুষের জমি দখল করা থেকে শুরু করে একাধিক তার নামে অভিযোগ আছে। এবং আমরা TV9 বাংলায় যে খবর আমরা প্রথমে ব্রেক করেছিলাম যে তার বিশাল সম্পত্তি, কয়েকশো বিঘা ফিশারি, তার প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপর তার বাড়ি, এবং যে বিশাল ফার্ম, অন্যের জমি, চাষযোগ্য জমি দখল করে বেআইনিভাবে ফার্ম তৈরি করেছিল এই ঝুয়ো ঢালি। অর্থাৎ একগুচ্ছ অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। ধন্যবাদ তোমাকে। ধানবাদ থেকে হাওড়াগামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন, আতঙ্ক। ইঞ্জিনের ঠিক পরের কামরার নিচে আগুন, ধোঁয়া দেখা যেতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তালিত স্টেশনের কাছে থামিয়ে দেওয়া হয় ট্রেন। প্রায় 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে রেল কর্মীরা। বিভ্রাট কাটিয়ে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। রথ উপলক্ষে ভিড়ে ঠাসা মাহেশ। পুরীর পরে হুগলির মাহেশের রথযাত্রায় বিশ্বে দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার অন্যতম বড় উৎসব, যার সঙ্গে জড়িয়ে 2 যুগাবতার শ্রী চৈতন্যদেব এবং শ্রীরামকৃষ্ণের নাম। লাখো মানুষের ভিড়, জগন্নাথ দর্শনের আকুলতা, সব মিলিয়ে দিনভর সাজো সাজো রব। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম রথ, মাহেশের রথ। যে রথের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেই রথে এই মুহূর্তে তোলা হচ্ছে জগন্নাথ দেবকে। সেই ছবি আপনারা দেখছেন, একদম রথের 4 তলায় উঠে যাবে জগন্নাথ দেব। কয়েক শতাব্দী প্রাচীন এক রথযাত্রা, 1396 সাল থেকে সূচনা, যার পরতে পরতে জড়িয়ে কত ইতিহাস। সমগ্র পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীনতম জগন্নাথ দেবের মূর্তি একমাত্র মাহেশেই জ্বলজ্বল করছে বিদ্যমান। তাই জন্য আমরা বলে থাকি যে মাহেশ মাহেশ মাহেশ, যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে, সকল ব্যথার শেষ। এই উৎসবের সঙ্গে জড়িয়ে শ্রী চৈতন্যদেবের স্মৃতিও। তিনি মাহেশকে নবনীলাচল নাম দেন। এই রথযাত্রার মেলায় সামিল হতেন শ্রীরামকৃষ্ণ। পুরীর মতো কাঠের রথ নয়, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আলাদা আলাদা রথও নয়। হুগলির মাহেশের রথ একটাই, যা লোহার তৈরি। পুরীতে কয়েক বছর অন্তর জগন্নাথের নবকলেবর হয়, কিন্তু মাহেশে বিগ্রহ শতাব্দী প্রাচীন। একই বিগ্রহের পুজো হচ্ছে। এদিন রথের মহোৎসবে মাহেশে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সামিল হন জগন্নাথ সেবায়। স্বয়ং চৈতন্যদেব মহাপ্রভু তিনি এই রথযাত্রা এবং এই ক্ষেত্রকে নবনীলাচল বলে আখ্যা দিয়েছেন। সেইখানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। যেভাবে আজকে মহাপ্রভুর
দর্শন পাওয়ার, প্রভুকে স্পর্শ করার যে সৌভাগ্য হলো, সেই সৌভাগ্যের জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই এবং আমি কৃতার্থ। ঢাক কাসরের আওয়াজ, উলুধ্বনির মাঝে প্রভুর এক ঝলক দর্শন পেতে প্রতিবারের মতো এবারও মাহেশের রথযাত্রায় উপচে পড়েছিল ভিড়। বৃষ্টি কোনো বাধাই হতে পারেনি। মাহেশ থেকে কিছুটা গেলে হুগলির আরেক জনপ্রিয় রথক্ষেত্র গুপ্তিপাড়া, রাজ্যে অন্যতম প্রাচীন রথযাত্রার একটি। 1740 সালে এই উৎসবের সূচনা হয়। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত। এবছর 286 বছরে পা দিল এই রথযাত্রা। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথে চড়ে যান প্রায় 1 কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড়বাজারে মাসির বাড়িতে। ক্যামেরা পিকু দাসের সঙ্গে তন্নিষ্ঠা মজুমদার ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম রথযাত্রায় শুভেন্দু অধিকারী কলকাতা থেকে নিজের জেলা পূর্ব মেদিনীপুর বিভিন্ন জায়গায় আজকে তাকে দেখা গেল। পবিত্র দিনে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রীতি অনুযায়ী সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা করেছেন শুভেন্দু অধিকারী। তারপরে রথের রশি টানলেন এবং শেষে জগন্নাথ দেবের রথের সামনে আরতি করে সাষ্টাঙ্গে প্রণাম করলেন তিনি। তমলুকে তাকে খোল বাজিয়ে কৃষ্ণনাম করতে দেখা যায়। গজা বাতাসা লুট দেন, মেচেদায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন তিনি প্রভু জগন্নাথের দাস, সেবক হিসেবেই এসেছেন। মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারী দীঘার রথযাত্রার সূচনা করেন, সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। নজরে চিকেন স্নেকের নিরাপত্তা, কাল শিলিগুড়িতে অমিত শাহ। শনিবার উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তরবঙ্গের নিরাপত্তা, অনুপ্রবেশ, সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক করবেন শাহ। মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, বিএসএফ কর্তাদের নিয়ে হবে বৈঠক। উত্তরবঙ্গের জেলা শাসক, পুলিশ সুপাররাও থাকবেন বৈঠকে। নন্দীগ্রামের তেখালি বাজারে রথ টানতে গিয়ে বিপত্তি, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত প্রায় 15 জন। রথযাত্রা উপলক্ষে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তেখালি বাজারে ভিড় জমান প্রচুর পুণ্যার্থী। রথের দড়িতে টান দেওয়ার সময় রাস্তার ইলেকট্রিকের তারে লেগে যায় রথের চূড়া। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জখমান 15 জন। 5 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও 10 জন ভর্তি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। রথ টানার সময় কোনো প্রকার দেখা যায় হাই টেনশন লাইন থেকে কোনো কিছু একটা ঝুলেছিল, তার সঙ্গে রথের কানেক্ট হয়ে যায়। সেই অবস্থায় মোটামুটি সবাই একটু শর্টেজ হয়েছে। কেউ না কেউ খুব বেশিভাবে হয়নি, হালকাভাবে হয়েছিল। যাদের আমরা প্রাইমারি ট্রিটমেন্ট করেছি, করে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর যারা একটু ইনজুরি হয়েছিল বেশি, তাদেরকে আমরা হসপিটালাইজ করেছি।